দর্শক স্বাগত। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। হরমুজ প্রণালী বন্ধ হলে চরমভাবে ব্যাহত হবে দেশে এলএনজি ও তেল আমদানি, যা সরাসরি প্রভাব ফেলবে উৎপাদন ও রপ্তানির উপর। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের শিল্প উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প এবং পরিবহনে ব্যাপক প্রভাব পড়বে। দাম বাড়বে তেল ও গ্যাসের, বাড়বে পণ্যের মূল্য, আর এই বোঝা পড়বে সাধারণ মানুষের কাঁধে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দুই দেশের যুদ্ধের কারণে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বড় সংকটে পড়বে দেশের শিল্প। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আমরা মারাত্মক একটা এলএনজি এবং পেট্রোলিয়ামের উপর একটা আঘাত আসবে। দাম তো শিওরলি বাড়বে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ নাজুক একটা অবস্থার মধ্যে আছে। বিশ্ববাজারে এরই মধ্যে তেলের দাম ঊর্ধ্বমুখী। অপরিশোধিত তেলের দাম প্রায় 12% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $78.5 ছুঁই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে চললে তেলের দাম $100 থেকে $130 যেতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আমাদের আমদানি ব্যয় যেমন বৃদ্ধি পাবে, আবার তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে দুর্বল পরিস্থিতি, তাতে এই বর্ধিত জ্বালানি মূল্য পরিশোধ করাটাও একটা দুশ্চিন্তার কারণ। উচ্চ মূল্য দিয়েও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না দেশের কারখানাগুলো। এর মধ্যে এই যুদ্ধের কারণে দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের জ্বালানি সংকটে ফেলবে তা না, এই জন্য লজিস্টিক কস্ট বেড়ে যাবে। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে কস্ট, তেলের দাম বাড়লে জাহাজের ভাড়া বাড়বে, কন্টেনারের ভাড়া বাড়বে, সবকিছুতে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আরও বাড়ছে, আগামীতে আরও বাড়ার সম্ভাবনা, এবং এটা আমাদের শিল্পের জন্য আরও হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বাংলাদেশের সাথে কাতারের 15 বছর এবং ওমানের 10 বছরের এলএনজি আমদানির চুক্তি রয়েছে। এসব এলএনজি কার্গোর অধিকাংশই হরমুজ প্রণালী হয়ে আসে। আর বিপিসির তথ্য বলছে, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। বর্তমানে মজুত রয়েছে 45 দিনের জ্বালানি তেল। এমন বাস্তবতায় হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প পথে জ্বালানি তেল আনার চেষ্টা করা হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান। একেবারে যদি শতভাগ বন্ধ হয়ে যায়, আমাদের দুবাইয়ের কিন্তু আরেকটা বন্দর নিচের দিকে আছে, প্রণালীকে অ্যাভয়েড করে আসার সুযোগ আছে। সো আমরা ওদের সাথে যোগাযোগ রাখছি। ওরা আমাদের জানিয়েছে যে এরকম কোনো সম্ভাবনা নাই, বন্ধ হবে না। বিশ্ববাজার বিবেচনায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের তেলের দাম বাড়ার কথাও জানান বিপিসি চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ব্যাংক ফরেনসিক অডিট শেষে আগামী অক্টোবরের মধ্যে একীভূত হতে পারে শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংকগুলো। তবে এতে বিনিয়োগ ও শিল্প উদ্যোক্তাদের মাঝে বিরূপ প্রভাবের শঙ্কা এবং বেসরকারি খাতে প্রবৃদ্ধি থমকে যেতে পারে বলে মত অর্থনীতি বিশেষজ্ঞদের। তবে দু একটি ব্যাংক নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়ালে তাদেরকে একীভূত না করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিবেচনা করতে পারে বলে মত ব্যাংকারদের। আগামী 4 মাসের মধ্যেই শরিয়া ভিত্তিক ও দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি সরকারি ব্যাংক কার্যক্রম শুরু করবে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণের শতকরা 90% উপর খেলাপি। তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। আপাতপক্ষে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি সরকারি ব্যাংক তৈরি করা হবে। আর ব্যাংক একীভূতকরণের চলমান এই প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের আলাদা একটি বিভাগ তদারকি করবে বলে জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেটাকে তার আগেই এটাকে করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে একীভূত করা। একীভূতকরণে নিজেদের প্রস্তুতির কথাও জানায় সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে এবং ব্যাংকের ফরেনসিক অডিট রিপোর্ট সন্তোষজনক থাকলে সেই ব্যাংকে একীভূত না করার কথা বলেন ব্যাংক কর্মকর্তারা। অক্টোবরের মধ্যে 3 বা 4 মাসের মধ্যে এই প্রসেসটা ওনারা কমপ্লিট করে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের একটা টিম আর 5টা ব্যাংকের 5টা টিম মিলে এটা একটা লিগে ডে টু ডে অপারেশনটা যেন স্মুথলি রান করে, সেটার জন্য একটা টিম কাজ করবে, এইচআরে কাজ করবে, এখানে আরেকটা কাজ করবে আইটিতে। দু একটি ব্যাংক আশা ব্যক্ত করছে যে তারা নিজেরা আর সাহায্য না নিয়ে চলতে পারবে।
তাদেরকে ছাড় দেওয়া যাবে কিনা সেটা একটা বিবেচনা হবে, কিন্তু এখন পর্যন্ত যেটা আছে 5টা ব্যাংক এই প্রোগ্রামের আওতায় আছে। তবে ব্যাংক একীভূতকরণে শিল্প খাতে বিরূপ প্রভাব পড়ার কথা জানান অর্থনীতিবিদরা। উদ্যোক্তাদের ভিতরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা এই দুর্বল ব্যাংক ছেড়ে তারা কিন্তু এখন সবল ব্যাংকের দিকে যাচ্ছে। তাহলে দুর্বল ব্যাংক তো তাহলে তখন দুর্বলই থেকে যাবে, কর্মসংস্থান কমে যাবে এবং আপনার অর্থনীতিতে যে ঋণ প্রবাহ হচ্ছিল, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা হচ্ছিল, সেই ঋণ প্রবাহ থমকে যাবে। আমানতকারীদের টাকাটা যাতে ফেরত পায় সেটার চেষ্টা থাকবে, সেগুলো সেফগার্ড কিছু রেখেই এটা করা হবে। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া একীভূতকরণে কারো চাকরি যাবে না বলেও ব্যাংকারদের আশ্বস্ত করেন গভর্নর। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট গতানুগতিক, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী হয়েছে। এমনকি এই বাজেটে অবহেলিত ও তরুণদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। এক কথায় বাজেটে আশাভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছে নাগরিক প্ল্যাটফর্ম। জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেলেন? নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে রাজধানীর একটি হোটেলে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনীতিবিদরা বলছেন এই বাজেট অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশার প্রতিফলন হয়নি বাজেটে। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। কিভাবে আমাদের যারা ইউথ রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করব, আমরা এসএমই গ্রোথ কিভাবে দেখাবো, আমরা কিভাবে আমাদের ইনফর্মাল ইকোনমিটাকে ইন্টিগ্রেট করব, সেই ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক আমরা এই বাজেটের মাধ্যমে আনফরচুনেটলি পাই নাই। এছাড়া বাজেটে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে কর ব্যবস্থা সংস্কার জরুরি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। তো প্রথমটা হলো আমাদের প্রক্রিয়া আলাপ আলোচনার যে ঘাটতি, দ্বিতীয়ত সেটা হলো যে পদক্ষেপ গুলো এখানে যেই কাঠামোটা দেওয়া হয়েছে বাজেটে সেটাও পুরনো, তৃতীয়ত যে পদক্ষেপগুলো করা হয়েছে সেগুলি সবসময় জনগণের পক্ষে গেছে, এটা আপনারা এখানে বলছেন না। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। যে অনুমতিগুলো আমরা করছি সেই অনুমতিগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে আমরা কেবলমাত্র যে অবহেলিতরা কি পেল সেটা না, সাধারণভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা কতটুকু অর্জন করতে পারবো সেটা নিয়েই সন্দেহ থেকে যাবে। যে একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে, এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। আলোচনায় উঠে আসে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কর্তন, আয় ব্যয়ের কাঠামোর অনুপস্থিতি ও বাস্তবায়নের স্বচ্ছতা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অর্থ বছরের 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজস্ব খাতে 3,27,782 কোটি টাকা আদায় করেছে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এনবিআরকে চলতি অর্থ বছরের জন্য 4,63,500 কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। মূল লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। লক্ষ্য অর্জনের শুক্রবার ব্যতীত জুন মাসের অবশিষ্ট সময়ে সব মিলিয়ে 1,36,000 কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। এনবিআর আরও জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর কার্যালয় খোলা থাকবে 21 জুন ও 28 জুন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ওই 2 দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বিজনেস টাইমের সময় হলো একটা বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকবেন। আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 37 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,776 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও 14 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 202টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 82টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 23 পয়েন্ট বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শক্তিকে কাজে লাগানোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল প্রণয়নের লক্ষ্যে আর্লি ওয়ার্নিং ফর অল শীর্ষক কর্মশালার উদ্বোধন হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে এই কর্মশালার সভাপতিত্ব করেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী। বলেন, ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জলবায়ু সৃষ্ট দুর্যোগ জীবন জীবিকা এবং জাতীয় উন্নয়নের জন্য বারবার হুমকির সৃষ্টি করেছে। লিফটের ওপর বাড়তি কর প্রত্যাহার ও একে মূলধনী যন্ত্রপাতি হিসেবে পুনর্বহালের দাবি বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বেইলিয়ার। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়। তারা বলেন, প্রস্তাবিত বাজেটে 15% আমদানি শুল্ক, 5% অগ্রিম আয়কর, 5% অগ্রিম কর এবং নতুন করে 15% ভ্যাট আরোপ করায় লিফট আমদানিতে মোট শুল্ক কর দাঁড়িয়েছে 43%। বাড়তি করের কারণে লিফটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। লিফটের পরিষেবা এবং এর রক্ষণাবেক্ষণ সহজলভ্য এবং সুলভের জন্য যন্ত্রাংশের উপরে অতিরিক্ত শুল্ক ও ভ্যাট হ্রাসের আবেদন জানাচ্ছি। আমাদের নিজস্ব একটা সেফটি কোড এবং লিফটের সাথে রিলেটেড যে আরও কিছু স্ট্যান্ডার্ডস বিষয় আছে, এবং স্ট্যান্ডার্ড এবং সেফটি কোড, এই দুটোকে প্রণয়ন করার পরে আমাদের একটা রেগুলেটরি বডি করা এখন সময়ের দাবি। ইট ইজ ভেরি মাচ হাই টাইম। এখনই যদি আমরা না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। ভরা মৌসুমেও রাজশাহীতে আমের বাজারে ধস। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক দামে আম বিক্রি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। বাজার স্থিতিশীল রাখতে আম চাষে বৈচিত্র্য নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের হাট রাজশাহীর বানেশ্বর বাজার ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখরিত হলেও চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমের থেকে এবার অর্ধেক দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম। গত বছর 800 থেকে 1200 টাকা মনে বিক্রি হওয়া লক্ষণভোগ বিক্রি হচ্ছে এবার 400 থেকে 700 টাকা করে। ন্যাংরা, ফজলি, রূপালী সহ অন্যান্য আমের দামও একই অবস্থা। দাম কমার কারণ হিসেবে জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিরূপ প্রভাব সহ পরিবহন সমস্যাকে দায়ী করছেন আম চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা। বাইরের পাটে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমের দামটা কম। আমাদের 25 ক্যারেট আম আনছি, ন্যাংরা 6000 6500 দাম বলছে। এবার লস থাকবে, গৃহস্থের এবার লস থাকবে। কিছু কিছু গৃহস্থ এই রাগান্বিত হয়ে গাছ কেটেও ফেলছে। কৃষি বিভাগের দাবি, উৎপাদন বেশি হওয়া এবং অতিরিক্ত গরমে সব আম একসাথে পেকে যাওয়ায় বাজারে ধস নেমেছে। আম যেহেতু একটা পচনশীল ফল, এর জন্য কৃষকরাও চাচ্ছে যত দ্রুত সম্ভব সেটাকে সেল করতে। তো এর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতেছি বাজারে দামের একটু হেরফের হচ্ছে। আশা করি গরমটা যদি একটু কমে যায় তাহলে আমরা এই আমটা যে দ্রুত পেকে যাচ্ছে যে এটা একটু অনেকটা কন্ট্রোল হবে। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আম চাষে বৈচিত্র্য আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আগাম কিছু জাত আছে, সেই জাতগুলো চাষ বাড়ানো প্রয়োজন। আবার নাবি কিছু জাত আছে, এগুলো পাশাপাশি যদি কৃষকে এই চাষ পদ্ধতি সম্পর্কে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে পুরো আমের মৌসুমটা জুড়ে এই সরবরাহ এবং উৎপাদন ব্যবস্থাটা ধারাবাহিকতা সমানভাবে থাকতে পারে। আমের বাজার ধস মোকাবেলা এবং এর অর্থনৈতিক পরিধি বাড়াতে আম প্রক্রিয়াজাত চালু করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।